আচ্ছা, আপনাদের তো সবার কাছে মোবাইল আছে, যেহেতু এখানে দেখতে পাচ্ছি না আমরা আপাতত, নেক্সট দিন অন্য পেনড্রাইভ দিয়ে কাজ করতে হবে যেটা বুঝতেছি। ট্রিপলি যে গ্রুপটা, ট্রিপলি ইভিনিং 15 ব্যাচ, ওখানে একটু যান, গিয়ে দেখেন। আগে কোর্স আউটলাইনটার সম্পর্কে একটু বলি। আপনি মিডিয়া সেকশনে যাবেন, ওখানে পাবেন, দেখেন কোর্স আউটলাইন কমিউনিকেটিভ ইংলিশ লেখা। পেয়েছেন? কমিউনিকেটিভ ইংলিশ কোর্স আউটলাইন। আচ্ছা, কোর্স আউটলাইন ওটা এখন সবাই এক আধজন বের করলে হবে। আমি হেল্প করেন, দুজন একসাথে কয়েকজন ইয়া করেন, দেখেন। আচ্ছা, ইংলিশ ফর টেকনিক্যাল কমিউনিকেশন আমরা বলছি, তো টেকনিক্যাল কমিউনিকেশন একটু অ্যাডভান্স লেভেলের হবে, একদম বেসিক গ্রামার হবে না, আবার বেসিক গ্রামারের কিছু থাকবেও, ঠিক আছে? তো আপনার এখানে আমাদের নাম্বারের ডিস্ট্রিবিউশনটা একটু বলি। ক্লাস টেস্ট, অ্যাটেন্ডেন্স, অ্যাসাইনমেন্ট 3-10-30 আমরা জানি। মার্ক ডিস্ট্রিবিউশন জানেন কি না আপনারা, জানি না। আপনারা তো 15 ব্যাচ গত সেমিস্টারে তো করে এসেছেন, গত ইয়াতে বোধহয়। আচ্ছা, আমাদের ডিপার্টমেন্টে মিড থাকে না নতুন ব্যাচদের জন্য, আপনাদের কি মিড ছিল গত সেমিস্টারে? খালি ফাইনাল ছিল। ও আচ্ছা, তাহলে নতুন করে বলি, আপনাদের ক্লাস টেস্টে থাকবে 10, অ্যাটেন্ডেন্সে 10, অ্যাসাইনমেন্টে 10। তো আমরা যেটা করি এই কোর্সে যেটা হবে যে অ্যাটেন্ডেন্সে 10 থাকবে, আর অ্যাসাইনমেন্ট একটা প্রেজেন্টেশন দেওয়া। আমরা কিন্তু প্রেজেন্টেশন দেওয়াটাকে অনেক গুরুত্ব দিই, তো সেখানে থাকবে হলো 10। আপনারা যেটা করবেন, মিডের সময় একটা প্রেজেন্টেশন দেবেন, ফাইনালে একটা প্রেজেন্টেশন দেবেন। সেটা আপনাদের গ্রুপ আছে, সেই গ্রুপে ওখানে আছেন না আপনাদের ওই যে প্রেজেন্টেশনের কোনো গ্রুপ? আচ্ছা, সেটা আছে। তো ওই গ্রুপে জাস্ট একটা দিবেন, হলো দুটোই দেন, সমস্যা নাই। ওইখানে বসে ভিডিও রেকর্ড আপলোড দিতে হয় বোধহয় আপনাদেরকে, বাসায় বসে বা যেখানে বসে আপনারা দেন। তো এবারে যেটা হবে প্রেজেন্টেশনের ক্ষেত্রে, সেটা হলো যে আমরা করব কি, আইএলস তো একটা আপনাদের সব জায়গায় লাগবে, সেটা এখন বাইরে যাওয়ার জন্য হোক বা যে কোনো ধরনের অন্যান্য ইয়াতেও আইএলস লাগে। ধরেন আপনি কোনো একটা প্রতিষ্ঠানে যাবেন বা কোনো একটা মানে প্রোগ্রামে যাবেন, ওরা বলবে যে আইএলস লাগবে। ধরেন কোনো ফেলোশিপ বা কোনো স্কলারশিপের জন্য অনেক সময় আইএলস কিন্তু লাগে, আইএলস বা টোফেল এ ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট থাকে। তো আইএলসে আমরা কি জানি, রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং, এই 4টা মডিউলের উপরে এক্সাম নেওয়া হয়। তো আমরা এখানে সেগুলোর উপরে মোটামুটি জোর দিব। যেমন আপনাদের যেটা হবে যে স্পিকিং, আইএলসের যে স্পিকিংটা, ওখানে কি করে, ওখানে স্পিকিং পরীক্ষাটা হয় 20 মিনিটে। যে পরীক্ষাটা আসল পরীক্ষাটা হয় আপনার সামনে কেউ একজন সরাসরি বসা থাকবে, নাহলে কেউ জুমের মাধ্যমে আপনার সাথে কেউ কথা বলবে। তো ওখানে প্যাটার্নটা এরকম, একটা জায়গায় এরকম থাকে, একটা কাগজে লিখে দেয় বা একটা কাগজে ইয়া করা থাকে, একটা চিট নিতে বলে, চিরকুট, সেটা নিয়ে ওখানে একটা টপিক লেখা থাকে। ওই টপিকটার উপরে আপনাকে কিছুক্ষণ চিন্তা করতে দেয়, তারপরে 2 মিনিট বলতে হয়। আপনাকেও ঠিক সেভাবে আমি কিছু টপিক দিয়ে দিব, জাস্ট যে যারটা পাবেন নিয়ে আপনি দুটো করে দিয়ে দেবো। মিডে একটা দেবেন, ফাইনাল একটা প্রেজেন্টেশন দেবেন, জাস্ট 2 মিনিট। সো কখনো এরকম প্র্যাকটিস করেছেন বা 2 মিনিট বলা বা কিছু? বা আপনাদের গ্রামারের অবস্থাটা কীরকম, বা আপনাদের ক্লারিফিকেশন কীরকম আছে, গ্রামাটিক্যাল স্ট্রাকচার বলতে পারেন কীরকম, এটা সব ইয়া হয়ে যাবে। আপনি জাস্ট একটা ভিডিও রেকর্ড করলেন, আপনি তাকিয়ে বললেন কোনো একটা টপিকের উপর, বা আপনাকে একেবারে ইনস্ট্যান্ট বলতে হবে তা না, কিন্তু আপনি একটু প্রিপারেশন নিলেন, নিয়ে আপনার ক্যামেরাটা ফিট করে আপনি ওটা বক্তব্য দিয়ে দিলেন। ঘড়ির দিকে তো আছে, চোখের সামনে ঘড়ি থাকবে, 2 মিনিট হয়ে গেলে জাস্ট শেষ করে দেবেন। এটাই সহজ। মিডে একটা, ফাইনালে একটা। এটা গেল স্পিকিংয়ের মডিউলটা। আর রিডিং সেকশনে আমরা রিডিং সেকশনের ইয়াটাই মূলত শুরু করব। রিডিংয়ে আমরা দেখব, আমরা এইচএসসি লেভেলেও কিন্তু পড়েছিলাম, এসএসসি এইচএসসি লেভেলে সামারি রাইটিং, মনে আছে? কখনো সামারি রাইটিং করেছিলেন? সো আজকে সামারি রাইটিং দিয়ে শুরু করব। আর আরেকটা জিনিস আছে, সামারি রাইটিংয়ের আগে নোট মেকিংয়ের একটা প্রয়োজন হয়। তো নোট মেকিংটা হয়তো ওটা কন্টিনিউ না করলেও সামারি রাইটিংটা শুরু করব।
আর হলো সামারি রাইটিং দিয়ে শুরু করছি। আচ্ছা, এটা গেল হলো ক্লাস টেস্ট, অ্যাটেন্ডেন্স, অ্যাসাইনমেন্ট। অ্যাটেন্ডেন্সের তো এই যে 10 মার্কস, যারা আসছে তারা ঠিক মতো মার্কস পাবে, আর যারা আসছে না তাদের মার্কস কমে যাবে। তা এটা গেল। আর অ্যাসাইনমেন্ট হলো 20 মার্ক, আর মিড টার্মে আমাদের থাকে 30 মার্ক, আর ফাইনালে থাকে 40 মার্ক। এই মিডের যে 30 মার্ক সেটারও এখন তো হ্যাঁ, এই কয়জনই আপনারা না, 12 জন। নতুন একজন যে আসলো পাঞ্জাবি পরা, উনি কি? ও আচ্ছা আচ্ছা, মিড টার্মের এখন মার্ক ডিস্ট্রিবিউশনটা বলি। মিড টার্মে রিডিং ফর আইডিয়াস, আচ্ছা ধরেন সামারি রাইটিং, এখানে 5 থেকে 10 থাকবে বা গ্রামারের মতো, এটা একটু এদিক সেদিক হবে। আরেকটা হলো ডিরেক্টেড রাইটিং। ধরেন আমরা এখন রাইটিংয়ের ক্ষেত্রে আরেকটা যেটা করব, যে লিসেনিংয়ের তো উপায় নাই, লিসেনিং আমি প্র্যাকটিস করাতে পারি আপনাদের ক্লাসে। তাহলে আপনাদের যেটা হবে যে 4টা রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং সবগুলোর উপরে একটা আইডিয়া হলো আপনাদের। কখনো কি আইএলসের মানে কীভাবে কী পরীক্ষা হয় দিয়েছেন? অনলাইনে তো ফ্রিতে পরীক্ষা দেওয়া যায়, করেছেন কখনো, বা আইডিয়া আছে কিভাবে কি করে? আচ্ছা, সেটাই আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, আর হলো রাইটিংয়ে থাকবে হলো আইএলসে রাইটিং সেকশনে 2টো জিনিস থাকে। একটাতে সময় থাকে বা এটাতে টাইম বেঁধে দেওয়া হয় 20 মিনিট, এর মধ্যে শেষ করবেন লেখা। আরেকটা হলো 40 মিনিট, টোটাল 60 মিনিটের পরীক্ষা হয়, 1 ঘন্টার পরীক্ষা হয় রাইটিং সেকশনে। 20 মিনিটে একটা চার্ট বা গ্রাফ বা পাই চার্ট এইগুলো মানে ব্যাখ্যা করতে হয়, মানে ওটা একটা কিছু ডেটা দেওয়া থাকে, ওটার অনুযায়ী লিখতে হয়। ঠিক আছে, ওই জিনিসটা আমি শেখাবো যে কীভাবে লিখতে হয়, আর ওখানে নাম্বারটা কীরকম, কীভাবে লিখলে ব্যান্ড, আইএলসের ব্যান্ডটা বেশি আসে। হয়তো আপনাদের আইএলসের ব্যান্ডের হিসেবে তো করব না, ওটা করব হলো আমাদের মতো করে। যেমন 20 মার্ক থাকবে এটাতে, 2টা আইটেম থাকতে পারে। ধরেন একটাতে থাকলো একটা আচ্ছা, আর একটা হলো টেকনিক্যাল রাইটিংয়ের মধ্যে তো একটু চিঠি লেখালেখি আছে, লেটার রাইটিংয়ের একটা থাকলো, প্লাস ওই যে চার্ট বা গ্রাফ, ওই জিনিসগুলো একটা করালাম, এক্সামে দিলাম। এরকম করে 10-20। আর হলো গ্রামারে নোট মেকিং, সামারি। আরেকটা জিনিস থাকবে ভোকাবুলারি। আমি একটা নির্দিষ্ট সংখ্যক ভোকাবুলারি দিব, এটা খুবই ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। যে আমাদের টেকনিক্যাল লাইফে ধরেন আপনি প্লেনে চড়বেন, প্লেনে চড়তে গেলে ওই রিলেটেড কিছু শব্দ আছে, তাই না? ওই ভোকাবুলারিগুলো জানা জরুরি। যেমন ডিপারচার, অ্যারাইভাল, তাই না, ইমিগ্রেশন, এরকম কিছু টার্ম কিন্তু আপনি মুখোমুখি হবেন। বা কোনো একটা কফি শপে আপনি গেলেন, সেখানে কিছু ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস আছে, এই জিনিসগুলো আমরা জানি না জন্য কিন্তু আমরা কমিউনিকেশনে পিছিয়ে, তাই না? আমরা ইংলিশে কিন্তু এভাবে পিছিয়ে আছি। সো আমাদের রিয়েল লাইফ যে জিনিসগুলো আমরা এক্সপিরিয়েন্স করি, ওগুলোর উপর কিছু ভোকাবুলারি দিব। ওই ভোকাবুলারিগুলোর মধ্যে থেকেই কিছু ধরেন 4টা বা 5টা কিছু আমি দিলাম এক্সামে, যে এগুলোর অর্থ লিখুন, প্লাস অর্থ প্লাস একটা সেন্টেন্স মেকিং থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। আর জাস্ট এটাই হলো কোর্স ডিস্ট্রিবিউশন। আর এখানে দেওয়া আছে আপনাদের ইয়ার মধ্যে দিয়েছি। আর যেহেতু আপনাদের কাছে মোবাইল আছে, সো আশা করি সমস্যা হবে না। যেমন সামারি রাইটিংয়ের সামারি লেখা একটা আছে, সামারি, শুধু সামারি দেখেন। আচ্ছা, ওখানে আপনাদের বের করলেও চলবে, না করলেও সমস্যা নাই। সেটা দেখেন যে আজকে আমরা শুরু করব হলো সামারাইজ আ প্যাসেজ। কীভাবে আমরা একটা প্যাসেজ সামারি করব সেটার উপরে সামারাইজ করা যায়। আর আইএলস পরীক্ষায় বা বড় বড় পরীক্ষায় দেখা যায় যে আমরা এর আগে হয়তো করেছি 1টা বা 2টো প্যারা দিয়েছে, আমরা সামারি করতে পেরেছি। কিন্তু আইএলস পরীক্ষার সময় দেখা যায় 5 থেকে 6টা 7টা বড় বড় প্যাসেজ, সেই প্যাসেজগুলো সংক্ষেপে সামারাইজ করে লেখা লাগে। সো ওইটা আমরা একটু গিয়া হবে, এখন তো একটু অ্যাডভান্স লেভেলের হবে, এটা স্বাভাবিক। সেটা হলো সামারি রাইটিংয়ের কিছু রুলস আছে। রুলের প্রথমেই হলো যে ফার্স্টে কী করতে হবে সামারি রাইট করতে গেলে, বলেন তো কী করতে হয়? মানে একটা কোনো কিছু আমি আপনাকে লিখতে দিলাম, আপনাকে প্রথম কাজটা কি? হ্যাঁ, কী করতে হবে? কী করতে হবে? জেনে নিতে হবে, পড়তে হবে। মানে সোজা কথা আর কি, মানে প্রি রিকুইজিট হলো আগে পড়তে তো হবে টেক্সটটা। সো প্রথমে এমনভাবে পড়বেন যে মানে আপনি বুঝেন বা না বুঝেন, পুরো টেক্সটটা পুরোটা একবার পড়লেন। পড়ার পরে সেকেন্ড বার যখন রিড দিবেন,
তখন আপনি ধরেন আপনার কাছে মনে হলো কিছু প্রত্যেকটা প্যারার মধ্যে বা প্রত্যেকটা লাইনেও কিছু কিওয়ার্ড আছে, তাই না? এই ইয়াটার উপরেই যে কোনো জিনিসটা এই জিনিসটার উপর বেস করে ইয়া হচ্ছে, এটা কিওয়ার্ড আছে। সো ওই কিওয়ার্ডগুলো আপনি দাগায় রাখলেন। ধরেন এই মুহূর্তে আপনাকে যখন কাজ করতে দেব, সামারাইজ করতে দেব, তখন আপনি এখন তো আপনার কাছে কাগজ নাই যে কাগজে লেখা আছে, ওই জায়গাটা দাগালেন। এখন আপনি যেটা করবেন, ছবি তো থাকবে, ছবিটা আপনি ওই জায়গার ওই কিওয়ার্ডটা খাতায় লিখলেন, খাতায় লিখে রাখলেন কিওয়ার্ডটা প্রত্যেক লাইনের কী কী আছে। কিওয়ার্ড লেখার পরে যে নাও রাইট দ্য মেইন, আচ্ছা এরপরে যে একটা প্রত্যেকটা লাইনে বা কী বলতেছে একটু সংক্ষেপে একটু মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া, এটা ইয়া করলেন। তারপরে একটা থিসিস স্টেটমেন্ট, যে কোনো প্যারাগ্রাফ রাইটিং বা এসে রাইটিংয়ের ক্ষেত্রে কি করতে হয়, থিসিস স্টেটমেন্ট লিখতে হয়। এটা হলো যে একটা ভালো মতো একটা সামারি লেখার ক্ষেত্রে একটা প্রথম ইয়া হলো কি হলো থিসিস স্টেটমেন্ট। তো কোয়ালিটি থিসিস স্টেটমেন্ট ওটা ইদার আচ্ছা একটা মেইন আইডিয়াও হতে পারে অথবা কোনো একটা কনক্লুশন সম্পর্কেও হতে পারে। এটা আপনি একটা ফাইনালাইজ বা সামারাইজ করে যেটা বললেন যে থিসিস স্টেটমেন্ট একটা পার্ট থাকে, একটা প্রথম হলো একটা ক্লিয়ারলি একটা টপিক থাকবে, সাবজেক্ট ম্যাটার থাকবে, আর হলো একটা সামারি থাকবে। একটা মানে থিসিস স্টেটমেন্ট হলো একটা টপিক থাকে প্লাস কিসের উপরে বলছে প্লাস একটা একটা সামারি রাইটিং ইয়া থাকবে। তারপরে আপনি রাইট করার জন্য আপনি কিছু ইয়া করলেন, ঘষা মাজা করলেন যে কী কী লেখা যায়, একটু সংক্ষেপে নোট করলেন। তারপরে ফাইনালে অ্যাকুরেসিটা চেক করলেন আর রিভাইজ দিলেন। এটা একটা মানে মনের মানে ইয়ার মধ্যে হচ্ছে, আপনি নিজেই করতেছেন আর কি, এখানে লিখে দেওয়ার বা ইয়ার মতো কিছু নাই। তো আপনাকে একটা জিনিস আমি ফর এক্সাম্পল একটা করতে দেই, এখানে আমি হয়তো আপনি সবাই দেখতে পাচ্ছেন না, আমি একটা ইয়া দিচ্ছি, একটা টেক্সট দিচ্ছি, টেক্সটটা দিচ্ছি আমি আপনাদের গ্রুপে দিচ্ছি, তাহলে আপনি তো ছবিটা দেখতেই পাচ্ছেন। ওইটা আপনি দেখে আমি ধাপে ধাপে বলছি কিভাবে করতে হবে। প্রথমেই আপনাকে টাস্ক দিচ্ছি না, আমি আপনাকে হেল্প করতেছি, দাঁড়ান। হ্যাঁ দেখেন একটা ছবি দিয়েছি, আপনি কি 15A? হ্যাঁ হ্যাঁ নিয়ে চল। আপনার কি 15A ব্যাচ? তাহলে আপনাদের অ্যাটেন্ডেন্স দিতে হবে। দিয়ে দেখেন সবাইকে একটা ছবি দিয়েছি মোবাইলে, দেখেন ছবিটা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ অ্যাডনি, আচ্ছা ট্রিপলি ইভিনিং 15 ব্যাচ, কেউ কি আছেন? ও আপনারা অ্যাডমিনে নাই বোধ হয় না? আচ্ছা 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 ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা বলেন। হ্যাঁ জি 01829641888। আচ্ছা কী নামে আছে আপনার? হ্যাঁ আশরাফুল। আচ্ছা 01829641888। আর কেউ আছে এরকম গ্রুপে নাই? আচ্ছা নাই। আপনার হোয়াটসঅ্যাপ তো আছে? ও যে ওখানে একজন উনি দিয়েছেন। আচ্ছা আসছে বোধহয়, দেখেন তো। হ্যাঁ আচ্ছা এখন দেখেন এখানে আমি টেক্সটটা আমি পড়ে শোনাই। সেটা হলো যে এখানে কি বলছে যে
read the following passage given below and answer the questions that follow. এটা হলো যে এই প্যাসেজটা পড়ে তারপরে সামারি করতে হবে। প্রথমে বলছে despite all the research everyone of us catches cold and most of us catch it frequently. তাহলে এখানে কিওয়ার্ড কি হতে পারে? despite all the research every one of us catches cold and most of us catch it frequently, মানে অনেক ধরনের রিসার্চ থাকার সত্ত্বেও আমরা প্রত্যেকেই আমাদের ঠান্ডা লাগে এবং আমাদের প্রায় সবারই ঘন ঘন ঠান্ডা লাগে। তাহলে কিওয়ার্ড হলো কোল্ড অ্যান্ড ফ্রিকোয়েন্ট কোল্ড। লেখেন তার প্রথম লাইনে বলছে কোল্ড অ্যান্ড ফ্রিকোয়েন্ট কোল্ড। তাহলে কিওয়ার্ড হলো কোল্ড। আমি হেল্প করছি আপনাদেরকে, যেহেতু আজকে সরি আমার মানে পেন ড্রাইভটা কাজ করছে না, তাহলে এটা দেখে করতে পারতেন। আচ্ছা, তারপরে বলছে লিখেছেন কোল্ড অ্যান্ড ফ্রিকোয়েন্ট কোল্ড। আচ্ছা, আওয়ার ফেইলার টু কন্ট্রোল ওয়ান অফ দ্য কমনেস্ট অফ অল এলিমেন্টস সামটাইমস সিমস রিডিকুলাস। আচ্ছা, এখানে বলতেছে যে আমাদের যে এটা ওয়ান অফ দ্য কমন এই রোগের যে মানে আর কি কন্ট্রোল আমাদের কাছে নাই। তাহলে এখানে লেখেন যে নো রেমেডি কোনো নো সলিউশন, তাই না? দুটো লাইন পড়ে আমরা কি বুঝলাম যে এত রোগের চিকিৎসা হচ্ছে, কিন্তু মানুষের যে ঠান্ডা লাগে এটা কিন্তু আমরা সবাই আমাদের লাগে, কিন্তু এবং এটার কিন্তু সমাধান সেরকম করে নাই যে একবারে ধরেন ঠান্ডা একবারে সারায় দেওয়া হলো। কিন্তু ক্যান্সার পর্যন্ত আজকাল আমরা বা এইডস পর্যন্ত আমরা অনেকখানি আগায় গেছি মানে ট্রিটমেন্টের দিকে, তাই না? ক্যান্সার প্রথমের স্টেজে থাকলে সেরে যায়, এইডস প্রথমের দিকে থাকলে সেরে যায়, কিন্তু এই কন্টিনিউয়াস যে কফিং এটা তো বন্ধ করার কোনো ওয়ে নেই। এই জিনিসটাই এই দুটো লাইন পড়ে বুঝলাম, তাই তো? এরপরে বলছে এগুলো পিছনেই দিয়ে রাখি যারা আপনারা আচ্ছা ইয়াটা আপনাদের কাছেই রাখেন, সবার শেষ হলে তারপরে দেবেন, নাম আর আইডিটা লিখে দেন। আচ্ছা, মেডিকেল এরপরে কি বলছে? আচ্ছা, দুটো লাইন পড়েছি। আচ্ছা, আপনাদেরকে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে পর্যন্ত? কি বলছে আমি তো বুঝাচ্ছি। আচ্ছা, এরপরে হলো মেডিকেল সায়েন্স রেগুলারলি practices transplant surgery and has rid the whole countries of such killing diseases as typhus and the plague. তাহলে মেডিকেল সায়েন্স রেগুলারলি এখানে ট্রান্সপ্লান্ট করতেছে, ট্রান্সপ্লান্ট সার্জারির ব্যবস্থা করা হচ্ছে, আর হোল কান্ট্রিকে বিভিন্ন কিলার ডিজিজ যেমন টাইফাস, প্লেগ। আচ্ছা, মেডিকেল সায়েন্স কি করছে? যে মেডিকেল সায়েন্স অ্যাডভান্সমেন্ট, লেখেন মেডিকেল সায়েন্স অ্যাডভান্সমেন্ট বা অ্যাডভান্স মেডিকেল সায়েন্স কী করেছে? টাইফাস, প্লেগ এগুলোর মতো রোগ মানে একেবারে ভ্যানিশ করে দিয়েছে। ও আরও কিছু জিনিস, এইডসের কথা বললাম, ক্যান্সারের কথা বললাম, আগের কথাগুলো বলি যেগুলোকে আমরা পুরোপুরি শেষ করে দিয়েছি, যেমন টিউবারকিউলোসিস বা যক্ষা এখন নাই। একটা সময় মানুষ ইংল্যান্ডের মতো জায়গায় প্লেগে লাখ লাখ মানুষ মারা গেছে, তাও কি ইঁদুরবাহিত রোগ। প্লেগের বাংলা হলো কলেরা, ইঁদুর থেকে আসছিল, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। সো সেই জিনিসটা পুরোপুরি বিজ্ঞান মেডিকেল সায়েন্স ভ্যানিশ করে দিয়েছে, আল্লাহ রহম। এটা গেল। বাট দ্য প্রবলেম অফ কমন কোল্ড ইজ আনইউজুয়ালি ডিফিকাল্ট অ্যান্ড মাচ হ্যাজ ইয়েট টু বি ডান টু সলভ ইট। এটা বলছে যে বাট কিন্তু কমন কোল্ড এটা খুবই এই প্রবলেমটা খুবই কঠিন এবং এটা কেউই সলভ করতে পারে নাই। তাহলে কি হচ্ছে? কমন কোল্ড ডিফিকাল্টি লেখেন, এরপরের লাইনে লেখেন কমন কোল্ড ডিফিকাল্টি। আচ্ছা, এরকম করে লিখলে প্রত্যেকটা লাইন মানে আপনার বোঝার সুবিধার জন্য বলছি, আপনি পরীক্ষার এক্সাম হলে তো অত ইয়ে করতে পারবেন না, তাও সংক্ষেপে লিখতে পারেন। আচ্ছা, ইট ইজ নোন দ্যাট কোল্ড ইজ কজড বাই ওয়ান অফ আ নাম্বার অফ ভাইরাল ইনফেকশনস দ্যাট এফেক্ট দ্য lining of the nose and other passages leading to the lungs, but the confusing variety of viruses makes study and remedy very difficult. আচ্ছা, এটা জানা যায় যে ঠান্ডাটা লাগে কিভাবে? ভাইরাল ইনফেকশনের কারণে হয়, যেটা নাকের যে লাইনিং সেখানে এফেক্ট করে আর ওইখান থেকে লাংসে চলে যায়, কিন্তু ওই ভ্যারাইটি অফ ভাইরাস হলো কনফিউজিং, যেটা স্টাডিটা করতে খুব ডিফিকাল্ট করে। তাহলে এখানে এই লাইনটার মাধ্যমে হলো যে কোল্ডের রিজন অফ কোল্ড,
রিজন অফ কোল্ড অ্যান্ড ডিফিকাল্টি। এরকম করে প্রত্যেকটা লাইন যদি সংক্ষেপে লেখা যায় বা নোট মেকিং, এটা কিন্তু নোট মেকিং, তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা লাইনে ট্র্যাক করতে পারছেন, সামারাইজ করতে সুবিধা হচ্ছে। আচ্ছা, এরপরে কিন্তু সামারির এক্সাম্পলটা যে দিয়েছে এটার আবার যে সলিউশনটাও দেওয়া আছে সেটাও আমি বলবো কিভাবে করে সলিউশনটা আসতেছে। এটার কি মানে আপনি যেটা বললেন এর আলাদা কি কোনো হতে পারে অ্যানসার? হ্যাঁ, আচ্ছা, সামারি যে আমি বলছি যে ভাইরাস ইফেক্ট অর লাংস, এরকম কি কোনো লাইন হতে পারে? না, কোনো লাইন লেখা লাগবে না। সামারি তো 4 থেকে 5টা লাইন হয় ওভারঅল। আর হলো যে এটা হবে যেটা যে এই মানে এখানে আমরা টিচার্সরা যেটা চাই, এই যে প্যাসেজটা দিয়েছি এই প্যাসেজের যে হুবহু লাইন তুলে আপনি সামারি লিখবেন, এটা যেন না হয়। ঠিক আছে, আমি যে লাইনগুলো লিখেছি ওগুলো কিন্তু একটু ডিফারেন্ট আছে, কি নোটসগুলো যেগুলো দিয়েছি আর কি। আচ্ছা, এটা গেল, আমি সেটা পরে আসছি, আমি যখন সলিউশনে বলবো। আমি তো জাস্ট এগুলো পড়াচ্ছি, এখন জাস্ট দেখাচ্ছি যে কীভাবে কি মানে টেক্সটটা পড়াচ্ছি, বোঝাচ্ছি, এটা বোঝেন, তারপরে আমি অ্যান্সারের দিকে যাচ্ছি। এখনও অ্যান্সার শুরু করি নাই। আচ্ছা, এটা হলো যে কনফিউজিং ভ্যারাইটি অফ ভাইরাস, এটা জিনিসটাকে খুব ডিফিকাল্ট করে তোলে। ইট ওয়াজ শোন ইন 1960 দ্যাট মেনি টিপিক্যাল কোল্ডস ইন অ্যাডাল্টস আর কজড বাই ওয়ান অফ দ্য আদার অফ ফ্যামিলি অর ভাইরাসেস নোন অ্যাজ রাইনোভাইরাসেস। আচ্ছা, 1960 সালের দিকে 1960 সালের দিকে এটা প্রমাণ করা গিয়েছে যে রাইনোভাইরাস নামে একটা ভাইরাসের কারণে এই কোল্ডটা লাগে। তাহলে কজ অফ কোল্ড লিখতে পারেন, বা অরিজিন অফ কোল্ড, কীভাবে কোল্ড আসছে। আচ্ছা, এটা লেখেন। তারপরে ইয়েট দেয়ার স্টিল রিমেইন মেনি কোল্ডস ফর হুইচ নো ভাইরাস হ্যাজ ইয়েট বিন আইসোলেটেড। আচ্ছা, এই এখনও অনেক ধরনের ঠান্ডা আছে বা কোল্ড আছে যেটার জন্য কোনো ভাইরাসকে আইসোলেট বা আলাদা করা হয়নি। তাহলে এই লাস্ট লাইনটা এখানে বলছে যে, আচ্ছা, অরিজিন অফ কোল্ড এটা বলতেছে। এর পরের প্যারায় দেখেন, সবার কাছে ছবি আসছে, পরে যারা আসছেন। আচ্ছা, দের ইজ অলসো দ্য ডিফিকাল্টি দ্যাট বিকজ দে আর সো মাচ স্মলার দেন দ্য ব্যাকটেরিয়া হুইচ কজেস মেনি আদার ইনফেকশনস, ভাইরাসেস ক্যান নট বি সিন উইথ অর্ডিনারি মাইক্রোস্কোপস। এখানে বলছে যে আরও ডিফিকাল্টি হলো এই কোল্ডের ভাইরাসটাকে, ফ্লু, এগুলো বের করা ডিফিকাল্ট কেন? একে তো ব্যাকটেরিয়ার থেকেও ছোট, তার উপরে সাধারণ মাইক্রোস্কোপে দেখা যায় না। তাহলে ডিফিকাল্টি টু সি, difficulty to see বা difficulty to find। আচ্ছা, nor can they be cultivated easily in the bacteriologist laboratory since they only grow within the living cells of animals or plants। আচ্ছা, ব্যাকটেরিওলজিস্টদের মানে ল্যাবরেটরিতেও তাদেরকে কাল্টিভেট বা চাষ করা যায় না, বা তাদেরকে কালচার করা যায় না, যেহেতু তারা জন্মায় লিভিং সেল অফ অ্যানিমেলস অর প্ল্যান্টস, কোনো পশু বা কোনো পাতা বা প্ল্যান্টস, গাছপালার মানে জীবিত সেলের মধ্যে যদি যেটা মানে চলে, সেটাকে আমি কীভাবে কাল্টিভেট করবো ল্যাবরেটরিতে। তাহলে এরপরের লাইনে দেখবেন ডিফিকাল্টি টু কালচার, CULTURE। তারপরে an important recent step forward however is the development of the technique of tissue culture in which bits of animal tissues are enabled to go on living and to multiply independently of the body। আচ্ছা, ইম্পর্টেন্ট রিসেন্ট স্টেপ পাওয়া গেছে, মানে একটা ডেভেলপমেন্ট হয়েছে, সেটা হলো ডেভেলপমেন্ট অফ দ্য টেকনিক অফ টিস্যু কালচার। এর পরের লাইনটায় হবে আপনি লিখবেন টিস্যু কালচার। তার মানে এই লাইনটা টিস্যু কালচারের উপর বলছে। এগুলো কিন্তু আমি কি পয়েন্ট বা প্রত্যেকটা লাইনের একটা কিওয়ার্ডস কিছু আছে, তাই না? এই লাইনটা, এটা দেখেই আমি বুঝতেছি যে এই লাইনটা এই ব্যাপারে। সো কিওয়ার্ডসগুলো কীভাবে বের করতে হয় আমি সেই আইডিয়াগুলো বলছি এখানে। আচ্ছা, তারপরে গেল, দিস হ্যাজ গ্রেটলি এইডেড ভাইরাস রিসার্চ অ্যান্ড হ্যাজ লেড টু দ্য ডিসকভারি অফ আ লার্জ নাম্বার অফ ভাইরাসেস। এই যে এই টিস্যু কালচারের এই কালচারটা, এখান থেকে একটা সলিউশন আসছে, গ্রেটলি এটা ভাইরাস রিসার্চে হেল্প করেছে। দেয়ার এক্সিস্টেন্স অ্যান্ড previously been not only unknown but even unsuspected। এই যে এই টিস্যু কালচারের ব্যাপারটা এর আগে এটা মানে মানুষ সন্দেহই করে নাই বা ধারণাই করে নাই, সেটা মানুষ জানতও না টিস্যু কালচারের ব্যাপারটা, এটার ফলে ডেভেলপমেন্ট এসেছে। আচ্ছা, এই যে প্যাসেজ দুটো দেওয়া হলো, দুটো প্যাসেজে খুব কি কঠিন কিছু বা বুঝতে অসুবিধা হচ্ছে? কারণ এক্সামে কিন্তু এরকম আসবে।
এগুলোর উপর বেস করে সামারি লিখতে হবে। আচ্ছা, দ্য ফ্যাক্ট দ্যাট উই ক্যান ক্যাচ আ কোল্ড রিপিটেডলি ক্রিয়েটস অ্যানাদার ডিফিকাল্টি। আচ্ছা, এরপরের যে ইয়াটা যে রিপিটেড কোল্ড ডিফিকাল্টি লেখেন, রিপিটেড কোল্ড ডিফিকাল্টি, যে রিপিটেডলি কোল্ড যে আমাদের ঠান্ডা লাগে এটার অ্যানাদার ডিফিকাল্টি ক্রিয়েট করে। সেটা কি? ইউজুয়ালি আ ভাইরাস স্ট্রাইকস অনলি ওয়ান্স অ্যান্ড লিভস দ্য ভিকটিম ইমিউন টু ফার্দার অ্যাটাকস। আচ্ছা, নর্মালি ভাইরাস একবারই খালি অ্যাটাক করে যে ভিকটিমকে ইমিউন করে দেয়, যে মানে অন্য ইয়ার থেকে রোগশোক থেকে বাঁচিয়ে দেয়। স্টিল উই ডু নট গেইন ইমিউনিটি ফ্রম কোল্ডস। তাহলে এখন বলেন ইমিউনিটি, পরের দুটো লাইনে ইমিউনিটি দিয়ে লেখা, জাস্ট ইমিউনিটি, এই দুটো লাইনে ইমিউনিটি লেখেন। আচ্ছা, তাহলে তারপরও আমরা ইমিউনিটি ঠান্ডার থেকে পাই না, ইমিউনিটি পাচ্ছি না, মানে রেহাই পাচ্ছি না। কেন? ইট মে পসিবলি be due to the fact that while other viruses get into the bloodstream where antibodies can be oppose them, the viruses causing cold attack cells only on the surface. আচ্ছা, এখানে রিজনটা বলছে রিজন ফর আর কি, এটা কি রিজন ফর দ্য কোল্ড আর কি, বা ডিফিকাল্ট কোল্ড, এটা হচ্ছে যে ইমিউনিটি পাচ্ছি না বিকজ এটা অন্যান্য ভাইরাস আমাদের রক্তের মধ্যে ব্লাড স্ট্রিমের মধ্যে যাচ্ছে কিন্তু অ্যান্টিবডি অপোজ করছে, কিন্তু দ্য ভাইরাসেস কজেস কোল্ড অ্যাটাক সেলস অনলি দ্য সারফেস। এই ভাইরাসগুলো শুধু বডির সারফেসের উপরে অ্যাটাক করছে। or it may be that immunity from one of the many different viruses doesn't guarantee protection from all the others. এই যে এরকম করে যে এটা সারফেসের উপর ইয়া করছে, ব্লাড স্ট্রিমের মধ্যে যাচ্ছে, এখানে কিছু ডিফিকাল্টি আছে। It seems therefore that we are likely to have to suffer colds for some time yet. এটার থেকে এখানে বোঝা যাচ্ছে যে আমাদেরকে এখনও আরও কিছুদিন সাফার করতে হবে কোল্ড থেকে। তাহলে কোল্ডের যে বা ফ্লু বা ভাইরাসের এগুলোর এত ডিফিকাল্টি আছে যার জন্য আমরা এখান থেকে সহজে রেহাই বা নিস্তার পাই না। আচ্ছা, এটা গেল। এরপরে আমি দেখব এটার সামারিটা। আচ্ছা, সামারিটাও আমি ছবি তুলে আপনাকে দিচ্ছি, আপনার বুঝতে সুবিধা হবে। পিডিএফ এখানে দেওয়াই আছে কিন্তু আপনারা হয়তো সবাই পিডিএফ খুলতে পারছেন না, আমি ছবি তুলে দিচ্ছি। দেখেন আমি ছবি দিয়েছি, ট্রিপল ইভিনিং 15 ব্যাচ, আবার দিয়েছি একটা ছবি। এখন এটার সামারি করতে বলেছে। পেয়েছেন? এখন সামারিতে দেখেন কি বলছে। এখন আপনি যে লাইনগুলো লিখেছিলেন একটু দেখেন, লাইনগুলো একটু দেখেন, একবার চোখ বুলায় যান। কিওয়ার্ডগুলো না, আপনার কিওয়ার্ডগুলো খাতায় কি লিখেছেন, খাতায় কি লিখেছেন? এখন দেখেন সামারিতে কি লিখছে। ডিসপাইট হ্যাভিং দ্য কিউর টু কিলিং ডিজিজেস লাইক typhus and plague, it seems ridiculous that medical science has not done much yet to solve the problem of common cold. তাহলে দেখা গেছে যে সামারি কিন্তু এভাবেই হয়। আমি কিন্তু ওভারঅলটা আমরা পড়েছি, এখন সামারিটা দেখেন কীরকম হচ্ছে। প্রথম লাইন থেকে কিন্তু সামারি বলেনি, আমাদের ইম্পর্টেন্ট ইয়াটা ছিল টাইফাস আর প্লেগ। টাইফাস আর প্লেগের সলিউশন আসার পরও আমরা কমন কোল্ডের থেকে এখনও নিস্তার পাচ্ছি না। ইট ইজ রিডিকুলাস। এটা গেল কমন কোল্ডের থেকে এখনও নিস্তার পাচ্ছি না। দিস ইজ বিকজ দ্য স্টাডি অফ ভাইরাসেস রিমেইনস কনফিউজিং অ্যাজ দে কান্ট বি সিন উইথ অর্ডিনারি মাইক্রোস্কোপস। কারণ অর্ডিনারি মাইক্রোস্কোপে এগুলো দেখা যায় না, কনফিউজিং হয়ে যায়। নাও উইথ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য টেকনিক অফ টিস্যু কালচার আ লার্জ নাম্বার অফ ভাইরাসেস হ্যাভ বিন ডিসকভার্ড whose existence was earlier unknown. তাহলে বলছে টেকনিক মানে ডেভেলপমেন্ট উইথ মেডিকেল সায়েন্স, আপনি যে এখানে টেকনিকই লিখতে হবে তা না,
আপনি আপনাদের মতো লিখতে পারবেন। মেডিকেল সায়েন্সের অ্যাডভান্সমেন্ট ডেভেলপমেন্ট অফ মেডিকেল সায়েন্স অফ টিস্যু কালচার, আ লার্জ নাম্বার অফ ভাইরাস হ্যাজ বিন ডিসকভার্ড হুজ এক্সিস্টেন্স ওয়াজ আর্লিয়ার আননোন। ওই টিস্যু কালচারের মাধ্যমে বিভিন্ন ধরনের ভাইরাসকে ডিসকভার করা গেছে যেগুলোর অস্তিত্বই আগে অজানা ছিল। উই কিপ ক্যাচিং কোল্ড অ্যান্ড নেভার বিকাম ইমিউন টু ইট বিকজ দ্য ভাইরাসেস কজিং কোল্ড অ্যাটাক অনলি অন দ্য সারফেস unlike other viruses that get into the bloodstream and so can be opposed by antibodies। তাহলে বলছে যে আমাদের কোল্ড কন্টিনিউয়াসলি লাগতে থাকে, উই কিপ ক্যাচিং কোল্ড অ্যান্ড নেভার বিকাম ইমিউন মানে হলো ওখান থেকে নিস্তার পাচ্ছি না, টু ইট বিকজ দ্য ভাইরাসেস কজিং কোল্ড অ্যাটাক অনলি অন দ্য সারফেস আনলাইক আদার ভাইরাসেস দ্যাট। আচ্ছা, বলতেছে যে এই ভাইরাসগুলো ঠান্ডার কোল্ড অ্যাটাকটা করতেছে অনলি অন দ্য সারফেস মানে কি উপরের অংশে, সারফেস অফ দ্য বডি, আনলাইক আদার ভাইরাসেস, এগুলো এমন ভাইরাস যেগুলো খালি সারফেসে অ্যাটাক করে, যেগুলো আনলাইক দ্য ভাইরাসেস দ্যাট গো ইনটু দ্য ব্লাড স্ট্রিম, যেগুলো রক্তের মধ্যে যায়। আসলে রক্তের মধ্যে যেগুলো যায় সেগুলোকে মনে হয় কালচার করা সহজ, কিন্তু ওই সারফেসে যেগুলো ভাইরাস যায় সেগুলোর কালচার করা সহজ না। অ্যান্ড সো ক্যান বি অপোজড বাই অ্যান্টিবডিজ, এবং এগুলোর মাধ্যমে অ্যান্টিবডিগুলো যে ওদেরকে যেগুলোকে ইয়া করা যাবে, ট্রিট করা যাবে বা ওকে মানে কিওর করা যাবে সেই উপায়টা নাই। দ্যাটস ওয়াই আমাদের এত বড় বড় হাতি ঘোড়া টাইপের রোগ যেগুলো আমরা সারিয়ে ফেলেছি সেগুলো সম্ভব হচ্ছে, কিন্তু কোল্ডের মতো একটা কমন রোগ যেটা আমাদের প্রত্যেকের হয়। এই যে এখন গরম থেকে শীতের একটা ভাব আসছে, এখন আপনাদের জ্বর আসবে, জ্বর হচ্ছে না? হচ্ছে। সারা বছরই কিন্তু কম বেশি মানুষের ওয়েদারের চেঞ্জে এই জ্বরটা আসতেছে। সো তারপরে ঠান্ডা লাগতেছে, বা একটু বৃষ্টির পানি মাথায় পড়ে তো পরের দিন দেখা যায় যে ঠান্ডা। সো এই জিনিসটাই কমন ব্যাপারটাই। আচ্ছা, এটা কি বোঝা গেছে মোটামুটি? এখন আপনারা কি ঠিক আছে, আপনাদের ওখান থেকে যে না মানে নিজের মতো করে লিখতে হবে, ঠিক আছে, অনেকের তো ভোকাবুলারি নাও থাকতে পারে, এখান থেকে দেখেই ইয়া করেন, কিন্তু সামারি করতে কি আপনি একটা আইডিয়া পেয়েছেন কীরকম কীভাবে করে ইয়া, কিছু আইডিয়া তো ইয়া হয়েছে। সো এখানে যে সামারি নামে যে পিডিএফটা আছে বা পাওয়ার পয়েন্টটা আছে, ওখানে 5 থেকে 7টা বা 10টার মতো এরকম সামারি দেওয়া আছে, আপনারা এগুলো করতে পারেন বাসায় বসে। সো এটার অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের ক্লাস আছে হার্ডলি 3 থেকে 4টা, দুঃখজনক আমাদের 2টা ক্লাস এরকম নষ্ট হয়েছে, আগের ক্লাসটা এরকম ইয়া হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং প্লাস সব মিলায় আমাদের সময় বেশি নাই, দেখি আর কয়টা ক্লাস আছে। জি হ্যাঁ পরীক্ষা, হ্যাঁ পরীক্ষা আবার ডিসেম্বরের 13 তারিখ থেকে। আচ্ছা, এটা নভেম্বর, আজকে 8 তারিখ, 15, 22, 29, ডিসেম্বরের 6, 4টা শুক্রবার আছে। সো সামারি হয়তো আমি বেশি পড়াতে পারবো না, বা আরেকটা ক্লাস করাতে পারবো বেশি হলে। তারপরে আমাদের আছে হলো লেটার রাইটিং, আর হলো ওই যে রিটেন ফর্মে চার্ট গ্রাফগুলো আইএলসের স্টাইলে প্র্যাকটিস করানো, ওগুলো পারবো, ওটা আপনাদের জন্য অত কঠিন কিছু হবে না, ওটা বলে দিব, সমস্যা নাই। আর ভোকাবুলারি আছে, ভোকাবুলারির আমি কয়েকটা অর্থ মিনিং শিখাই দেবো, আপনি জাস্ট সবগুলো বেশি পড়া লাগবে না, 40টা 50টা এরকম 30 বা আরও সংক্ষেপ কনসেস করে দেবো, যেহেতু সময় আমাদের কম, 1 মাসও নাই। সো হ্যাঁ, সেটা তো ইয়া হচ্ছেই, সে ভোকাবুলারিগুলো দিয়ে দিব নেক্সট দিন বা যখনই আমি পাই আর কি। আর আপনাদের অ্যাটেন্ডেন্সের ইয়াটা, আচ্ছা রেকর্ডিংটা অফ করে দিতে পারেন, সমস্যা।